বিষ্ণুপুর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এই মহকুমা শহর পশ্চিমবঙ্গের মন্দির নগরী বলেও পরিচিত। প্রতি বছর নভেম্বর মাসের মাঝামাঝি থেকে পরের বছর ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যান্য রাজ্য থেকে পর্যটকদের ভিড় নেমে আসে এখানে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক কিছু জায়গা পরিদর্শনের জন্য, যাদের মধ্যে রাসমঞ্চ, শ্যামরায় মন্দির, জোড়বাংলা মন্দির ও মৃন্ময়ী মায়ের মন্দির এগুলি অন্যতম। মুকুটমণিপুর থেকে ফেরার সময় আমরা বাইক চালিয়েই ঘুরে দেখে নেব এখানকার বেশ কিছু উল্লেখযোগ্য ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থল, আর আপনাদের সাথে শেয়ার করব এখানকার নানান ইনফরমেশন। আর অন্যান্য কিভাবে আপনারা এখানে আসতে পারেন বা কোথায় বা থাকতে পারেন সে ব্যাপারেও ইনফরমেশন শেয়ার করব, আর জানাবো আনুমানিক খরচই বা কত হতে পারে। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি মনোজিৎ, আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। দেখলেন আমরা রিসর্ট আনন্দক থেকে বেরিয়ে পড়েছি, আর আমরা এখন যাব কৃষ্ণপুরে। যারা আমাদের আগের ভিডিওটি দেখেছেন তারা জানেন যে আমরা কলকাতা থেকে বাইক চালিয়ে জয়পুর জঙ্গলের উপর থেকে পৌঁছে গিয়েছিলাম মুকুটমণিপুরে, এবং সেখানে এই আরণ্যক রিসর্টে একটি রাত স্পেন্ড করেছি। সেই ভিডিও যারা দেখেননি তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন থেকে লিঙ্ক নিয়ে দেখে নেবেন। আর আজ সকালে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, আর ফেরার পথে পড়বে বিষ্ণুপুর। বিষ্ণুপুরের যাবতীয় দেখার জায়গাগুলোকে ঘুরে তারপর এখান থেকে আমরা বাড়ির দিকে ফিরে যাব। যারা ট্রেনে করে আসতে চান তারা কিন্তু বিষ্ণুপুর স্টেশনে নেমে সেখান থেকে বাসে করে চলে আসতে পারেন বিষ্ণুপুর বাস স্টপে, এবং এখান থেকে টোটোয় করে ঘুরে নিতে পারেন। যারা আমাদের মতন জয়পুর জঙ্গলের উপর থেকে আসবেন তারা কিন্তু এই ব্রিজটিকে পার করবেন। আগেরবার আমরা এই ব্রিজের নিচ থেকে ডান দিকে ঘুরে গেছিলাম মুকুটমণিপুরের দিকে, এবং আজ কিন্তু আমরা এই ব্রিজের উঠবো এবং ব্রিজটি পার করে ইউটার্ন নিয়ে এসে ব্রিজের নিচ থেকে বাঁ দিকে ঢুকবো। কাকু, এই যে এখানে যে টেরাকোটার মন্দির টন্দির দেখে না, সব কোন দিকে এগুলো? আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবারে তিন মাথার মোড় থেকে বাদিকে গিয়ে তারপর ডান দিকে। হ্যাঁ, বাস স্ট্যান্ড আছে। আচ্ছা 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 আচ্ছা, ওখানেই না? থ্যাংক ইউ কাকু। আচ্ছা আচ্ছা, জিজ্ঞেস করে নিলাম। সামনে তিন মাথার মোড় আছে একটা, সেখান থেকে বাদিকে যাব, তারপর বাস স্ট্যান্ডের পর থেকে ডান দিকে চলে যাবো। ঠিক যেরকম ওই চায়ের দোকানও বললো আমাদের কি করতে হবে। এখন আর ম্যাপটা সেট করছি না, কারণ লোকজন বেশ হেল্পফুল আছে এখানে, সবাই বেশ ডিটেইলি বলে থাকে। কলকাতা থেকে বাসে করে আসলেও আপনারা এই বাস স্ট্যান্ড অবধি চলে আসতে পারেন। এই যে তিন মাথার মোড়, এখান থেকে বাদিকে যেতে হবে। এখান থেকে কিছুটা গেলে বাস স্ট্যান্ড পড়বে। ঠিক ওই তিন মাথার মোড়টা পার করে বাস স্ট্যান্ডে চলেও এসেছি। সব বাসগুলো এখানে দাঁড়ায়, আর বলেছে যে বাস স্ট্যান্ডটা পার করে ডান দিকের গলি। আচ্ছা, এই যে বাস স্ট্যান্ডটা এখানকার বিষ্ণুপুরের বাস স্ট্যান্ড। আপনি বাসে করে কলকাতা থেকেও আসতে পারেন এখানে। আর এই ডান দিকের গলি পার করে ডান দিকের গলিটা, এই গলি দিয়েই যেতে হবে আমাদের সব ডেস্টিনেশন গুলো দেখতে। দাদা, ও দাদা, এই যে বিষ্ণুপুরে এই যে মন্দির ফন্দির গুলো আছে না, সব কোন দিকে গো? বরাবর সোজা 1.5 কিলোমিটার মতন যান। আচ্ছা, হাই স্কুল মোড় বলে যে জায়গাটা, হ্যাঁ, হাই স্কুল মোড় থেকে বাঁ দিকে তাকালে রাজমঞ্চ রাস্তার ধারে দেখতে পাই। আচ্ছা আচ্ছা, ওখানে সব মন্দির গুলো না? ওইখান থেকে ওই হাই স্কুল মোড় থেকে ডান দিকে যেতে হবে, আবার আসতে হবে, আবার বাঁ দিকে যেতে হবে, এরকম না? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা। একদম সঠিক রাস্তায় এসেছি আমরা। আর একটুখানি গেলে হাই স্কুল মোড় আছে,
ওই মোড় থেকে বাদিক ডান দিক দুদিকেই যেতে হবে, আর দেখার মতন জায়গা ওখানে আছে। চলুন তাহলে দেখি। বুঝেছো? হাই স্কুল মোড়ে পৌঁছানো মাত্র চোখে পড়ল বাঁ হাতে এই রাস মঞ্চটি। এখান থেকেই জার্নি শুরু করতে হবে, কারণ টিকিট কাউন্টারটিও কিন্তু এখানেই। চলে তো এসছি, এবার দেখা যাক। মল্ল রাজা বীর হাম্বি আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চটি প্রতিষ্ঠা করেছিলেন। বার্ষিক রাস উৎসবের সময় বিষ্ণুপুরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ জনসাধারণের জন্য এখানে আনা হতো। বিষ্ণুপুরে আসলে এই মন্দিরটাতে কিন্তু এই টেরাকোটার মন্দিরটার সামনেই যে টিকিট কাউন্টারটা, একটা টিকিট করেছি আমি 25 টাকা করে পার পার্সন। আর এই টিকিটটা করলে আপনি এর আশেপাশে যতগুলো মন্দির আছে এরকম সব জায়গায় কিন্তু এই টিকিটটাই কাজ করবে, অর্থাৎ অল ইন ওয়ান একটাই টিকিট আছে। আর এই টিকিটটা কেটে নিন আর তারপর ঘুরুন। দরকার পড়লে গাইড নিতে পারেন, গাইড রয়েছে এখানে, তবে আমরা নিচ্ছি না। এই স্থাপত্যটির বেদি মাকড়া পাথরের তৈরি, আর উপরের স্থাপত্যটি ইটের। সৌধটির উপরের দিকটি পিরামিডের মতন দেখতে, আর মাঝের দিকটা বাংলার চালার মতো, আর নিচের খিলানগুলো ইসলামিক বা মুসলিম স্থাপত্যের থেকে অনুপ্রাণিত মনে হয়। অনেকে দেখলাম গাইড নিয়েছেন, দেখুন এই পিছনে গাইড ওখানে নানান ইনফরমেশন শেয়ার করছেন। তবে চেষ্টা করবো আপনাদের এই মন্দির সম্বন্ধে যাবতীয় ইনফরমেশন যা যাওয়ার মতন অবশ্যই দেবো। ইয়াল ফল বলে একটা ফল পাওয়া যায় বনগুলোর মতো, যেটা ওটা এখন বিলুপ্ত প্রায়, মানে জঙ্গলের মধ্যে ভিতরটা পুরো ভুলভুলাইয়ার মতন, পুরো ভুলভুলাইয়ার মতন ভিতরটা, অন্ধকার, তবে হাওয়া পাস হচ্ছে খুব সুন্দরভাবে। 1600 খ্রিস্টাব্দ থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে রাস উৎসব পালন হয়েছে। বর্তমানে নভেম্বর মাসের 15 তারিখ থেকে শুরু করে পরের বছর ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ 3 মাস সন্ধ্যের পরেও এখানে আলোর সুবিধা থাকে, অর্থাৎ আপনি চাইলে সন্ধ্যের পরেও এখানে আসতে পারেন। সিজন এসে পড়ায় টিকিট কাউন্টারটিতে ব্যস্ততাও কিন্তু ভালোই। আর এখান থেকেই আপনি কিনে নিতে পারেন 20 টাকা দিয়ে একটি বই। কেমন দেখলে? হ্যাঁ, ভালো লাগলো। এই বইটাতে তোমার পুরো হিস্ট্রি রয়েছে এই পাতলা বইতে রয়েছে সমগ্র ইতিহাস এখানকার। এমনকি এই বইয়ের ম্যাপ দ্বারা নিজে নিজেই ঘুরে নিতে পারেন পুরোটাই। রাসমঞ্চকে ডান হাতে রেখে এগিয়ে চললাম পরের মন্দিরটি দেখার জন্য। পারলে ছিন্নমস্তার মন্দিরটি আগে দেখে আসবেন, সেটি কিন্তু রাসমঞ্চের উল্টো দিকে। সামনে ডান হাতে যে ভগ্নাবশেষটি দেখছেন, এটিকে এখানকার গুমঘর বলা হয়ে থাকে। ঐতিহাসিকরা যদিও এটিকে তখনকার জলের ট্যাঙ্ক বলেই ব্যাখ্যা করেছেন। কেউ বলেন এখানে শস্য রাখা হতো, তবে আজ কিন্তু আগাছায় ঘিরে গিয়েছে চারদিকটা, এটি প্রিজার্ভ করা হয়নি তেমনভাবে। আর ঠিক তার উল্টো দিকের গলিতেই রয়েছে শ্যামরায় মন্দির বা 5 চূড়া মন্দির। এই মন্দিরের সামনে কিন্তু বাজার বসে টেরাকোটার নানান সামগ্রী। এটি একটি পঞ্চরত্ন মন্দির এবং এই মন্দিরটি 1643 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেছিলেন। সমগ্র মন্দিরটি জুড়ে দেখা যায় টেরাকোটার কাজের প্রাচুর্য। মন্দিরের দেয়ালে রয়েছে রামায়ণ ও মহাভারতের নানান চিত্রায়ন। বর্তমানে জায়গাটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তথা কেন্দ্র সরকার দ্বারা সংরক্ষিত। মেনটেন করা হয়, আর দেখলে বোঝাও যায় যে দারুণভাবে সংরক্ষিত এটি। চারিদিকে এরকম গার্ডেন রয়েছে, ভালো লাগছে বেশ। আর পিছন দিকে ছাওয়াটা বেশ আরামদায়ক। তবে হ্যাঁ, এই মন্দিরটাতে কিন্তু ভিতরে যাওয়া যাবে না, এখানে পাশে এরকমভাবে দেখুন রেলিং করা আছে। উচ্চতায় 11 মিটারের সামান্য কম, আর দৈর্ঘ্য এবং প্রস্থে 11 মিটারের সামান্য বেশি। এখানকার মার্কেটটি কিছুক্ষণ বেরিয়ে তারপর আবার এগিয়ে চললাম পরের দর্শনীয় স্থানটি দেখতে। এই গলি থেকে বেরিয়ে বাঁ হাতে কিছুটা গেলেই নজরে পড়বে জোড় বাংলা মন্দির। অপূর্ব স্থাপত্যকলার এই মন্দির মহারাজ রঘুনাথ সিংহ 1655 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন।
পরপর সংযুক্ত দুটি দোচালা কুটিরের সমন্বয়ে তৈরি এই জোড় বাংলা মন্দির। তবে শুরুতে কিন্তু এই মন্দিরের নাম ছিল কৃষ্ণ রায় মন্দির। বাংলার পোড়ামাটির কাজের সেরা নিদর্শন আপনি এখানে দেখতে পারবেন। আর এই মন্দিরের গায়েও রয়েছে রামায়ণ ও মহাভারতের নানান ঘটনাবলীর চিত্রায়ন। এখানে বালি রাবণকে সমুদ্রে নিক্ষেপ করেছিল, রাবণের মাথাটা নিচ দিকে পালিত করল। এখান থেকে বেরোলেই চোখে পড়বে রাধেশ্যাম মন্দির। বিষ্ণুপুরে অনেক জায়গা রয়েছে দেখার মতন, তবে সেগুলি দেখতে গেলে এখানে কিন্তু একদিন থাকাটাই উচিত। তাই এখানে থাকার জন্য ভালো কিছু হোটেল এবং রিসর্টের, আর তার সাথে সাথে কলকাতা থেকে এখানে আসার কিছু ট্রেন ও বাসের তথ্য ডেসক্রিপশনে থাকবে। মহারাজ চৈতন্য সিংহ মাকড়া পাথরের তৈরি এই মন্দিরটি 1758 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। মন্দিরের শিখরটি গম্বুজাকৃতি এবং বিষ্ণুপুরের অন্য একরত্ন মন্দিরের তুলনায় একটু আলাদা। দেয়ালের একদম দেয়াল ঘেঁষে ঘেঁষে দুদিকে দুটো স্ট্রাকচার আছে যেগুলো পুরনো, এখন ধ্বংস প্রায়। লেখা আছে একটাতে ভোগ কক্ষ, এখানে খাবার দাবারের হয়তো নিশ্চয়ই ব্যবস্থা ছিল, তো সেটার জন্য লেখা আছে। দেখুন দেখাচ্ছি, এই যে এটা ভোগ কক্ষ বলে বলা আছে। এখানকার ফুলকারি ও জ্যামিতিক ভাস্কর্য মহাভারত ও পুরাণ কাহিনীর স্থাপত্য দিয়ে ভরা। এই মন্দিরে রাধেশ্যাম, নিতাই গৌর ও জগন্নাথ ঠাকুরের মূর্তি এখনও পূজিত হয়। এই মন্দিরে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য নেই। অসাধারণ এক্সপিরিয়েন্স, অবশ্যই করবেন এটা। আর ঠিক এর উল্টো দিকেই রয়েছে মা মৃন্ময়ীর মন্দির। মল্লরাজ জগৎ মল্ল 997 খ্রিস্টাব্দে দেবীর দৈবাদেশ পেয়ে এই মন্দির ও মূর্তি প্রতিষ্ঠা করেন বলে কথিত আছে। এই মূর্তিটি গঙ্গামাটির তৈরি। ঠিক নবাবখানার ঠিক উল্টো দিকেই হচ্ছে মা মৃন্ময়ীর মন্দির, সেই মন্দিরে এসেছি। মল্ল রাজাদের সময় থেকে এখনও অবধি মায়ের পুজোতে তোপধ্বনি করা হয়। মহাষ্টমীর দিন তোপধ্বনি দেখতে প্রচুর লোক ও পর্যটকদের সমাগম হয় এখানে। এমনকি রামকৃষ্ণ দেবও মাকে দর্শন করতে এখানে এসেছিলেন। আর একটু এগিয়ে গিয়ে ডান হাতে পড়বে মহারাজা বীর হাম্বির উদ্যান। আর এই উদ্যানের মধ্যে দিয়েই আপনাকে যেতে হবে রাধালালজিউ মন্দিরে। চলো। মল্ল রাজা বীর সিংহ 1658 খ্রিস্টাব্দে শ্রী রাধিকা ও কৃষ্ণের আনন্দের জন্য এই পাথরের মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরের বিগ্রহ বর্তমানে কৃষ্ণগঞ্জ মহল্লায় নবনির্মিত মন্দিরে প্রতিষ্ঠা করা আছে। যদিও এখানকার উদ্যানটিতে ঘোরার জন্য 10 টাকা মাথাপিছু টিকিট কাটতে হয়, তবুও এই মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু কোনো চার্জেস লাগে না। অবশ্যই দেখবেন, মিস করবেন না একটাও। আর সব রকম ইনফরমেশন পেয়ে যাবেন। এই দেখুন সব ডিটেল দেওয়া আছে, হিস্টোরিক্যাল ফ্যাক্ট সব কিছু। চলুন দেখি এরপর কী করা যায়। আর এখান থেকে বেরোলেই ঠিক সামনেই পড়বে বড় পাথর দরজা। তখন এই দরজাটিই ছিল বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের উত্তর দিকের প্রবেশপথ। আর এই প্রবেশপথের এই দুর্গে থাকত সৈন্য সমাহার। সৈন্যদের তীরন্দাজ ও বন্দুকধারী সৈন্যদের অস্ত্র চালানোর জন্য দালানগুলিতে ক্ষুদ্র ক্ষুদ্র গর্তও ছিল। এখানে এখন স্থানীয়রাই যাতায়াত করে থাকেন। বড়া দরওয়াজা এবং তারপর ছোটা দরওয়াজাকে পাশে রেখে এগিয়ে চললাম আরেকটু দূরে। এখান থেকে একটু দূরেই রয়েছে মদনমোহন মন্দির। হ্যাঁ, এই মন্দিরে কিন্তু এখনো পুজো হয়। এই নিয়ে যেতে পারবে না তুমি, ভেঙে যাবে। আমরা বাইকে এসেছি তো। মহারাজা দুর্জন সিংহ 1694 খ্রিস্টাব্দে এই একরত্ন ইটের মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। চলে এসেছি মদনমোহন মন্দিরে। এই দেখছেন আমার পিছনে, এখানে দুটো মন্দির আছে। এই একটা রয়েছে, এখানে কিন্তু ঠাকুর রয়েছে, এখানে পুজো হয়, বুঝেছেন? এই দেখুন, হয়তো এবার দেখতে পারবেন প্রচণ্ড রোদ, এত রোদ না যে
ছবি ঝলসে যাচ্ছে প্রায়। এখানে নিচের দিকে পশু পাখি, কৃষ্ণলীলা, দশাবতার ও অন্যান্য পৌরাণিক কাহিনী ভাস্কর্য রূপে রূপায়িত আছে। আর উপরের দিকে আছে যুদ্ধ দৃশ্য। এ মন্দিরের ভিতরের দিকে ড্রাগন সদৃশ্য পৌরাণিক ভাস্কর্যও দেখা যায়। মদনমোহন ঠাকুরের নিত্য সেবা, রাস, দোল ও নামযজ্ঞ এখনও হয় এখানে। রাসমঞ্চ থেকে উত্তর দিকের রাস্তা ধরে সোজা কলকাতা বিষ্ণুপুর ভায়া পোকাবাদ রাস্তা ক্রস করে শাখারি বাজারের ভিতর দিকে প্রায় 1.5 কিলোমিটার গেলে এই মন্দিরে পৌঁছানো যায়। অর্থাৎ বাকি স্ট্রাকচারগুলো থেকে অনেকটাই দূরে এই রাধা মদন মোহন মন্দির। দারুণভাবে এই মন্দিরটি এখনও সংরক্ষিত, ঠাকুর রয়েছে, পুজো হচ্ছে দেখলাম। আর ওখানে আপনি যেতে পারেন, উঠতে পারেন, ঠাকুর দর্শন করতে পারেন। আর এখানে কিন্তু অন্যান্য যে স্ট্রাকচারগুলো রয়েছে পাশের, সেগুলোও কিন্তু দেখলাম ওয়েল প্রিজার্ভড। তো আমার মনে হয় সবচেয়ে ভালো মতন প্রিজার্ভ যে মন্দিরগুলি আছে তার মধ্যে কিন্তু এই মদনমোহনের মন্দির একটি। এছাড়াও বিষ্ণুপুরে রয়েছে আরও অনেক দেখার মতো জায়গা। সব কিছু এই 2 ঘন্টার মধ্যে দেখে ফেলা সম্ভব নয়। তাই আমরা এখান থেকে এগিয়ে যাব জয়পুর জঙ্গল হয়ে বাড়ির দিকে। এখান থেকে জয়পুর জঙ্গল পৌঁছানোর রাস্তা খুবই কাছে। আর আপনাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে, যাতে আরও উদ্বুদ্ধ হতে পারি আগামী দিনে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।